হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তো আজকে আমি শুরু করছি RHCSA টিউটোরিয়াল, মানে হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের টিউটোরিয়াল। যদি আপনি কোথাও লিনাক্স শিখতে যান, কোনো ইনস্টিটিউটে বা যেখানে শিখতে যান, সেখানে কিন্তু আপনাকে এই প্রথম যে কোর্স করতে হয় লিনাক্সের, সেটা হচ্ছে RHCSA। মানে এই কোর্সটা করলে আপনি লিনাক্সের মানে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, তো আমি একদম বেসিক থেকে শুরু করছি। আর এটা হচ্ছে প্রথম ভিডিও। এখানে আমি একদম বেসিক, মানে যাদের কোনো নলেজ নেই লিনাক্স সম্পর্কে, তারা যদি ভিডিওটি দেখে তাদের যে নলেজটা আছে লিনাক্সের ব্যাপারে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম ভিডিও এটা, এবং এখানে ডিসকাস করব যে লিনাক্স অপারেটিং সিস্টেম কী। তো যদি আপনি গুগলে সার্চ করেন, অনেক ডেফিনেশন পেয়ে যাবেন যে লিনাক্স ইজ এ ফ্যামিলি অফ ওপেন সোর্স ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম, এরকম অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি ভিডিও পজ করে এই ডেফিনেশনটা অবশ্যই দেখতে পারেন। বাট আমরা কি করব, এখানে একটু ইন ডিটেলে আরও অনেক কিছু দেখব। যেরকম হচ্ছে এখানে বলাই আছে যে লিনাক্স ইজ এ ফ্যামিলি অফ ওপেন সোর্স ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম। তো ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম ছিল, যেটা মানে কীভাবে এসছে, তারপরে লিনাক্স কীভাবে আসলো, তো এখানে একটা ছোট্ট ইতিহাস আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো কি হয়েছিল যে একটা প্রজেক্ট শুরু হয়েছিল 1960 দিকে। বেসিক্যালি অ্যাকচুয়াল অফিসিয়ালি শুরু হয়েছে 1964-এ, বাট কথাবার্তা চলছিল 1968 দিকে যে একটা অপারেটিং সিস্টেম তৈরি করা হবে, তার উপরে একটা মানে প্রজেক্ট শুরু করা হবে, যার নাম ছিল হচ্ছে মাল্টিপ্লেক্সড ইনফরমেশন অ্যান্ড কম্পিউটিং সার্ভিস। তো এই প্রজেক্টটা শুরু হয় অ্যাকচুয়ালি অফিসিয়ালি 1964-এ, এবং এটা শুরু করেছিল MIT, জেনারেল ইলেকট্রিক অ্যান্ড বেল ল্যাবস। তিনটেই খুব বড় কোম্পানি, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। MITর নাম তো নিশ্চয়ই শুনেছেন। এরপরে কি হয় যে প্রজেক্টটা 1964-এ শুরু হয়, বাট প্রজেক্টে সেভাবে কোনো উন্নতি হচ্ছিল না, তাই জন্য 1969-এ বেল ল্যাবস এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায়। ওকে, বাট কি হয়েছিল, সেই প্রজেক্টে তো অনেক ডেভেলপার ছিল, কম্পিউটার ইঞ্জিনিয়াররা ছিল। তার মধ্যে এক ব্যক্তি ছিল যার নাম ছিল হচ্ছে কেন থমসন। এই ব্যক্তির খুব এই প্রজেক্টের ওপরে ইন্টারেস্ট এসেছিল, এবং সে মনে করছিল যে এই যে প্রজেক্টটা চলছে, মাল্টিস প্রজেক্ট, এটা খুব কমপ্লিকেটেডভাবে চলছে। সে চাইলে সেটাকে আরও সহজভাবে করতে পারবে, এরকম তার একটা মনে হয়েছিল। তো সেই জন্যে 1969-এ তিনি প্রথম নিজস্বভাবে ইউনিক্সের একটা ভার্সান সে লঞ্চ করে। সে নিজে কোডিং করেছিল, করে ইউনিক্সের একটা প্রথম ভার্সান লঞ্চ করে 1969-এ, এবং সেটার নাম ছিল UNICS, ইউনিপ্লেক্সড অপারেটিং অ্যান্ড কম্পিউটিং সিস্টেম, যেটা পরে নামটা ছোট হয়ে ইউনিক্স হয়ে যায়। এবং এই যে নামগুলো হয়েছে তার পেছনেও অনেক ইতিহাস আছে, আমি অত ইন ডিটেলসে যাচ্ছি না। ইনি হচ্ছেন সেই ব্যক্তি কেন থমসন, যিনি হচ্ছে একটু আগে বললাম যিনি হচ্ছে প্রথম ইউনিক্সের ভার্সান লঞ্চ করে 1969-এ। আরও একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ডেনিস রিচি, এবং এই দুইজনই ব্যক্তি হচ্ছে আপনি বলতে পারেন যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের পেছনে রয়েছে। ঠিক আছে, আমরা আরও ইন ডিটেল একটু এগুলো নিয়ে আরও দেখব। তো ইউনিক্সের যে ডেভেলপার ছিল, যে কোনো কিছু ডেভেলপ করার জন্য তার পেছনে ডেভেলপার থাকে বা ইনভেন্টার থাকে। তো যদি আপনি গুগলে সার্চ করেন, তার মধ্যে মেন যে নাম পাবেন, 5 জনের নাম পাবেন। তার মধ্যে প্রথম যেই হচ্ছে তার নাম হচ্ছে কেন থমসন, যার আমি একটু আগে বললাম। তারপরে হচ্ছে ডেনিস রিচি। ঠিক আছে, এই দুজনারই অবদান সবথেকে বেশি। এরপরে আরও 3 জনা আছে যাদের সম্পর্কে আপনি গুগলে আরও অনেক কিছু দেখতে পারেন। ঠিক আছে, তো এই টোটাল 5 জন ব্যক্তি যাদের ইনভলভমেন্ট রয়েছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের পেছনে। এরপরে কি হয় যে মানে ইউনিক্সের অপারেটিং সিস্টেমটা সেটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল হচ্ছে বেল ল্যাবে। ঠিক আছে, যেটার নাম বর্তমানে নোকিয়া বেল ল্যাব। নোকিয়া কোম্পানির নাম আপনি শুনেছেন, তো বর্তমান নাম হচ্ছে নোকিয়া বেল ল্যাব। তো সেই বেল ল্যাবের মধ্যেই হচ্ছে এই অপারেটিং সিস্টেম তৈরি করার যে প্রজেক্টটা, মাল্টিস প্রজেক্ট, সেটার উপরে কাজ চলছিল। তো ইউনিক্সের যে ডেভেলপার ছিল, আমি একটু আগেই বললাম যে অনেকজনাই ছিল। কেন থমসন ছিল, তারপরে ডেনিস রিচি ছিল, তারপরে ব্রায়ান ডগলাস, যেগুলোর নাম মানে একটু আগে আমি আপনাদেরকে ফটো দেখালাম। ঠিক আছে, তো যখন ইউনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছিল, তখন সেই অপারেটিং সিস্টেমটা মানে তৈরি করা হয়েছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ঠিক আছে, বর্তমানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না, বাট সেই সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তৈরি করা হয়েছিল। তো সেই সময় কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেম খুব একটা পপুলার ছিল না, বা বলতে পারেন যে খুব একটা হেল্পফুল ছিল না অপারেটিং সিস্টেমটা। মানে তারা যেভাবে চাইছিল ঠিক সেভাবে হয়তো আউটপুট আসছিল না। তো পরে কি হয়, সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করে সি প্রোগ্রামে
মানে বলতে পারেন যে আপনি নতুন করে সেই কোডিংটাকে করা হয় সি প্রোগ্রামে। তো যখন ইউনিক্স অপারেটিং সিস্টেম প্রথম তৈরি হয় 1969-এর দিকে, তখন কিন্তু সি প্রোগ্রাম বলে কিছু ছিল না। যদি আপনি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন তাহলে সি ল্যাঙ্গুয়েজের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তো যখন ইউনিক্স অপারেটিং সিস্টেম প্রথম আসে তখন কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজ বলে কিছুই ছিল না, তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল। পরে কি হয়, পরে সি প্রোগ্রাম ইনভেন্ট করেন এবং সেটা ইনভেন্ট করে হচ্ছে ডেনিস রিচি বলে যে ব্যক্তি, যেখানে আমি এই ইউনিক্স ডেভেলপারের মধ্যে যে প্রথম দুজনের নাম আসে, কেন থমসন অ্যান্ড ডেনিস রিচি। তো ডেনিস রিচি হচ্ছে সেই ব্যক্তি যিনি সি প্রোগ্রাম ইনভেন্ট করেছিল, এবং এই সি প্রোগ্রাম ইনভেন্ট হওয়ার পরেই কিন্তু অপারেটিং সিস্টেম মানে ইউনিক্স অপারেটিং সিস্টেম পুরোপুরিভাবে বদলে যায় এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে নতুন করে প্রোগ্রাম করা হয় সি ল্যাঙ্গুয়েজে। তখন কিন্তু আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করা হয়নি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লিমিটেশনস ছিল, যার জন্য অনেক প্রবলেম ফেস করছিল তারা। সি ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হওয়ার পরে পুরোপুরি সমস্ত কিছু বদলে যায়। ওকে, তো ফার্স্ট রিলিজ হয়েছিল হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম, যেটা আমরা একটু আগে বললাম 1969-এ। পরে সেটাকে যখন সি প্রোগ্রামে লেখা হয় তখন সেটা মানে ফ্রেশ যে সি ল্যাঙ্গুয়েজে লেখার পরে যে রিলিজ হয় সেটা হচ্ছে 1973-তে, এবং এটা বেল ল্যাবের আউটসাইড অফ বেল ল্যাব লঞ্চ করা হয়। মানে প্রথম দিকে যে ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলো যে চলছিল সেগুলো কিন্তু বাইরে যায়নি, মানে তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল যারা ডেভেলপার ছিল। পরে যখন ফাইনালি 1973-তে তারা কী করে, বাইরে লঞ্চ করে। বাইরে বলতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা দেয় স্টাডি করার জন্যে, পড়াশোনার জন্যে, যাতে তারাও সেটাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ইউনিক্সের। ঠিক আছে, লিনাক্সের না, কিন্তু যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে ইউনিক্সের আরও অনেক কিছু ইতিহাস বা আরও অনেক কিছু দেখতে পাবেন। তো এই হচ্ছে আপনি মানে ইউনিক্সের আমি বললাম। ঠিক আছে, বাট এখানে কিন্তু লিনাক্সের এখনও পর্যন্ত কোনো জন্ম হয়নি। লিনাক্স অপারেটিং সিস্টেম এখনও পর্যন্ত আসেনি। লিনাক্স কীভাবে এসছে সেটার জন্যে আমি ইউনিক্স অপারেটিং সিস্টেমের একটা ছোট্ট ইতিহাস বললাম। তো এরপরে কি হলো, আমরা একটু ছোট করে ফ্যামিলি দেখে নিই, ইউনিক্সের ফ্যামিলি। ঠিক আছে, লিনাক্সের যাওয়ার আগে তো ইউনিক্সের যে ফ্যামিলিটা আছে মানে ইউনিক্স অপারেটিং সিস্টেমের প্রথম প্রজেক্ট শুরু হলো 1969-এ ইউনিক্স বলে। তারপরে সেটা মানে 5th এডিশন বেরোলো 1973-তে যখন সি ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হলো। তারপরে তার বিভিন্ন রকম এডিশন বেরিয়েছে, 6, 7 এরকম বেরিয়েছে। তো এই সময় কি হয়েছিল যে বিভিন্ন ইউনিভার্সিটিতেও এই অপারেটিং সিস্টেমটা দেওয়া হয়েছিল যাতে তারাও সেটাকে নিয়ে মডিফাই বা আরও স্টাডি করতে পারে। তো সেটা তখন ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, এর পেছনে কিন্তু আরও ইতিহাস আছে, ইন ডিটেলে যদি যান অনেক ইতিহাস আপনি দেখতে পাবেন। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া আপনাকে বলছি। তো এটা ডিভাইড হয়ে কি হলো, এসবি R5 আর বিএসডি এই দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো এসবি R5 হচ্ছে বেসিক্যালি এগুলো একটা অপারেটিং সিস্টেম বলতে পারেন। তো এর মধ্যে হচ্ছে আপনার সান ওএস আছে। তারপরে এইচপি কোম্পানি কী করলো, এইচপি ইউএক্স বলে একটা অপারেটিং সিস্টেম তৈরি করলো। আইবিএম যে কোম্পানিটা এখনও আছে, বেসিক্যালি যে রেড হ্যাট যে আছে তার প্যারেন্ট কোম্পানি হচ্ছে আইবিএম। তো আইবিএম নিজস্ব একটা অপারেটিং সিস্টেম তৈরি করলো যেটা হচ্ছে AIX নাম দিল। তারপরে এরকম বিভিন্ন রকম তখন ব্যাপার চলছিল। তো বিএসডির মধ্যেও আপনার সান ওএস ছিল, তারপরে আলট্রিক্স, মানে ঠিক আছে এই যে এগুলো দেখছেন এগুলো সব কোম্পানির নেম। সান একটা কোম্পানি, ডিএস কোনো একটা কোম্পানির নাম হবে। নেক্সট যে কোম্পানি যেটা বেসিক্যালি অ্যাপেল কোম্পানি বলতে পারেন, যেটা আমরা ম্যাকবুক ইউজ করি বা অ্যাপেলের ফোন ইউজ করি। তো নেক্সট স্টেপ বলে একটা অপারেটিং সিস্টেম তখন তৈরি করা হয়েছিল অ্যাপেল কম্পিউটারের জন্য। ঠিক আছে, যেটা বর্তমানে ম্যাক ওএস বলে আমরা জানি। ঠিক আছে, তো এটাও কিন্তু সেই ইউনিক্সেরই একটা পার্ট বলতে পারেন, যেটা বিএসডিতে ডিভাইড হয়েছিল। বিএসডির ওপর বেস করে ম্যাক ওএস তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো যদি ছোট্ট ডায়াগ্রাম দেখি, মাল্টিস ছিল প্রজেক্ট। মাল্টিসের পরে আসলো, নাম চেঞ্জ হয়ে গেল ইউনিক্সের নাম শর্ট হয়ে ইউনিক্স হয়ে গেল। ইউনিক্সের একটা প্রজেক্ট তৈরি করা হলো মাইনিক্স বলে, তার থেকে কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে বলাটা ঠিক ভুল, আমি একটু পরে আসছি এটা নিয়ে। এবং এখানে আপনি আরও দেখতে পারেন যেটা আমি একটু আগে ডিসকাস করলাম। তো এটা হচ্ছে ইউনিক্সের ফ্যামিলি। এরপরে আমরা দেখব লিনাক্স, কীভাবে লিনাক্স আসলো। ঠিক আছে, এতক্ষণ আমরা ইউনিক্স নিয়ে ডিসকাস করলাম। তো লিনাক্স অপারেটিং সিস্টেমটা এসেছিল বেসিক্যালি, তার পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। তো ইনি হচ্ছেন সেই প্রফেসর অ্যান্ডি, যিনি কলেজে পড়াতেন এবং তিনি এডুকেশনাল পারপাসের জন্য একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন যার নাম হচ্ছে মাইনিক্স। ঠিক আছে, মাইনিক্স হচ্ছে বেসিক্যালি ইউনিক্সের ওপর বেস করে তৈরি করা হয়েছিল, ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম, শুধুমাত্র কিন্তু পড়াশোনার জন্য তৈরি করেছিল মাইনিক্স অপারেটিং সিস্টেমটাকে। এইবার
মাইনিক্সে কিছু লিমিটেশনস ছিল, যেমন লাইসেন্সিংয়ের, তারপরে আরও অনেক কিছু ব্যাপার ছিল, বিকজ ইউনিক্স কিন্তু তখন পুরোপুরি এইরকম ছিল না যে কেউ সেটাকে মডিফাই করে তার মতো সে ফ্রিলি ইউজ করতে পারে। তো সেই সময় কি হলো, এই হচ্ছে মাইনিক্স অপারেটিং সিস্টেম। যদি গুগলে সার্চ করেন এরকম কিছু পেয়ে যাবেন, বাট বর্তমানে কিন্তু এই অপারেটিং সিস্টেমটা এখন আর নেই, এখন কিন্তু আর ইউজ হয় না, মানে পুরোপুরি টোটালি বন্ধ, বাট এর ওয়েবসাইট এখনও আছে। তো তখন এক স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে লাইনাস ট্রোবাল্ড। তিনিও তখন কলেজে পড়াশোনা করছিলেন এবং তিনিও তখন এই মাইনিক্স অপারেটিং সিস্টেমটাকে নিয়ে স্টাডি করছিলেন পড়াশোনার জন্যে। এবং সেই সময় একটা ব্যাপার চলছিল যে ওপেন সোর্স নিয়ে একটা ব্যাপার চলছিল, যে কারণ সেই সময় কিন্তু সফটওয়্যার পুরোপুরি ওপেন ছিল না, সমস্ত সফটওয়্যার ক্লোজ ছিল, মানে তার আপনি চাইলেই সেটাকে মডিফাই করে ইউজ করতে পারবেন না, মানে একটা লাইসেন্সিংয়ের লিমিটেশনস অনেক কিছু তখন ব্যাপার ছিল। তো সেই সময় লাইনাস ট্রোবাল্ড কী করলো, মাইনিক্স অপারেটিং সিস্টেমটাকে দেখে তার উপরে মানে সেটা থেকে ইন্সপায়ার হয়ে তিনি নতুন একটা অপারেটিং সিস্টেমে জন্ম দিলেন, যেটা হচ্ছে লিনাক্স কার্নেল। ঠিক আছে, বেসিক্যালি লিনাক্স নামটা তখনও কিন্তু আসেনি, আমি জাস্ট এখানে লিখেছি, এবং এটা হয়েছিল হচ্ছে আগস্ট 25, 1991 প্রথম রিলিজ করা হয়েছিল লিনাক্স কার্নেল। ওকে, তো লিনাক্স কার্নেল যখন প্রথম, মানে আপনি কিন্তু এরকম বলতে পারেন না যে লাইনাস ট্রোবাল্ড পুরোপুরি মানে ইউনিক্স বা মাইনিক্সের পুরো কপি করে লিনাক্স তৈরি করেছে, এটা কিন্তু পুরোপুরি ভুল। তিনি হচ্ছে এই মাইনিক্স অপারেটিং সিস্টেমটাকে ভালো করে স্টাডি করেছে, করার পরে কিন্তু এর ওপরে বেস করে তিনি একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছিল, যেটা হচ্ছে লিনাক্স কার্নেল ছিল। ঠিক আছে, এমন নয় যে কিন্তু মানে যদি আপনি বলেন যে কপি করেছে, এটা কিন্তু টোটালি বলাটা ভুল হবে। তো মানে ইউনিক্স একটা আলাদা অপারেটিং সিস্টেম, লিনাক্স কিন্তু একটা আলাদা অপারেটিং সিস্টেম। তো কী হয়েছিল, লিনাক্সের যদি আমরা নামকরণ দেখি, যেটা আমি একটু আগে বললাম যে লিনাক্সের নাম কিন্তু প্রথমে লিনাক্স ছিল না, প্রথমে লাইনাস ট্রোবাল্ড এর নাম রেখেছিল ফ্রিক্স। নামটা বড্ড অদ্ভুত লাগতে পারে আপনারও, তখন অনেকের কিন্তু এই নামটা পছন্দ ছিল না ফ্রিক্স বলে। তো সেই সময় অনেক কিছু আরও ব্যাপার ঘটলো, যার ফলে এই নামটা চেঞ্জ হয়ে পুরোপুরি লিনাক্স করে দেওয়া হলো। তো লাইনাসের যে নামটা আছে LINUS, তো LI এর যে প্রথম যে লাই আর লিনাক্সের যে LI, এইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, ইউনিক্সের UX এইভাবে মিক্সিং করে কিন্তু লিনাক্স নামটা অ্যাকচুয়ালি এসেছিল। তো এর পেছনে আরও অনেক কিছু ইতিহাস আছে, মানে নামকরণের পেছনেও ইতিহাস আছে। এবং লিনাক্সের যে আমরা লোগোটা দেখি, যদি আপনি লিনাক্সের লোগো দেখেন, বেসিক্যালি লিনাক্স কার্নেলের যে লোগো সেটা হচ্ছে একটা পেঙ্গুইনের ছবি থাকে। যদি গুগলে সার্চ করেন দেখবেন লিনাক্সের যে কার্নেল আছে, প্রতিটা কোম্পানির একটা লোগো থাকে বা প্রতিটি অপারেটিং সিস্টেমের একটা লোগো থাকে। তো লিনাক্সের লোগো হচ্ছে একটা পেঙ্গুইন, যেটার নাম হচ্ছে টাক্স। ঠিক আছে, এই লোগোটার নাম হচ্ছে টাক্স। তো এই টাক্স যে নামটা, মানে এই যে লোগোটা, কেন লাইনাস ট্রোবাল্ড এটাকে এক অফিসিয়াল লোগো হিসাবে করেছিল, তার পেছনে আবার একটা ইতিহাস আছে। ঠিক আছে, তো ইতিহাস আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া আপনাকে দিচ্ছি। তো এই লোগোটা হচ্ছে সেই অফিসিয়াল লোগো, যার নাম হচ্ছে টাক্স, যেটা বেসিক্যালি একটা পেঙ্গুইন। ঠিক আছে, তো আমরা যদি একটু ডিস্ট্রিবিউশনের সম্পর্কে এবার একটু দেখি, আমি এতক্ষণ আপনাকে সমস্ত ইতিহাস বললাম, মানে একটা ছোট্ট করে ইতিহাস বললাম যে ইউনিক্স অপারেটিং সিস্টেম কী, কীভাবে সেটা ইনভেন্ট হলো, তারপরে তার থেকে ইউনিক্স থেকে কীভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম এসছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে লিনাক্স বা লাইনাক্স অনেকে অনেক রকমভাবে বলে, দুটোই কিন্তু একই, মানে উচ্চারণ যদি আপনি করেন লাইনাক্স বা লিনাক্স বলে, তাহলে কিন্তু কোনো রকম কোনো ভুল হবে না। এটা নিয়ে অনেকে আবার তর্ক বিতর্ক করে, তো আপনি লিনাক্স বলুন বা লাইনাক্স বলুন, দুটোই কিন্তু মানে সেম, কোনো ভুল নেই এতে। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে লিনাক্স কি। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, চলুন এবারে আমরা সেটা একটু দেখে নিই। তো আমি যেটা বললাম একটু আগে, লাইনাস ট্রোবাল্ড কী করলো, লিনাক্স কার্নেল তৈরি করলো। ঠিক আছে, কার্নেল কি, কার্নেল হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের কোর পার্ট হচ্ছে কার্নেল। আমরা ইন ফিউচার আরও ভিডিও বানাবো, আমি সেখানে কার্নেল নিয়ে আরও ডিসকাস করা হবে। তো কার্নেল হচ্ছে যে কোনো একটা অপারেটিং সিস্টেমের কোর পার্ট। ঠিক আছে, কার্নেল ছাড়া লিনাক্স চলবে না কখনই, মানে কোনো একটা অপারেটিং সিস্টেম চলবে না। যেরকম একটা ইঞ্জিন ছাড়া একটা গাড়ি চলে না, ঠিক আছে, আবার গাড়ির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ছাড়া আবার যেমন ইঞ্জিনের কোনো কাজ নেই, ঠিক এখানেও কিন্তু ব্যাপারটা সেই রকম। তো আপনি গাড়ির ইঞ্জিনটাকে অ্যাজ এ কার্নেল হিসাবে বলতে পারেন। ওকে, তো আমরা আরও ইন ডিটেল পরে ডিসকাস করব। তো লিনাক্স কার্নেল তৈরি করলো হচ্ছে লাইনাস ট্রোবাল্ড, এবং তৈরি করার পরে এটাকে টোটালি ফ্রি করে দিল। ইউনিক্স কিন্তু ফ্রি ছিল না সেই সময়, অনেক কিছু ব্যাপার চলছিল সেই সময়, ওপেন সোর্স নিয়ে একটা মুভমেন্ট চলছিল।
তো সেখানেও অনেকে ব্যক্তি আছে যাদের নাম আমি এখানে ডিসকাস করিনি, বাট একটা এরকম ব্যাপার চলছিল সেই সময়। তো লাইনাস টোবাল সেই প্রবলেমটা বুঝতে পেরেছিলেন এবং সেটা বুঝতে পেরেই তিনি এই কার্ড যখন লিনাক্স তৈরি করলেন, এবং লিনাক্স কিন্তু টোটালি সি ল্যাঙ্গুয়েজের উপর তৈরি করা হয়েছিল, মানে সি ল্যাঙ্গুয়েজে কোডিং করে বানানো হয়েছিল। এবং এই কার্নেলটা যখন তিনি তৈরি করলেন, এটাকে টোটালি ফ্রি করে দিলেন, মানে যে কেউ এই মানে কার্নেলটাকে ডাউনলোড করতে পারে, সেটাকে মডিফাই করতে পারে, সেটার উপরে সে মানে নতুন করে কোনো লিনাক্সের মানে ভার্সান সে তৈরি করতে পারে, যদি তার সেরকম সি ল্যাঙ্গুয়েজের নলেজ থাকে তাহলে। ঠিক আছে, তো ওপেন সোর্স মানে কি? ওপেন সোর্স মানেই হচ্ছে যার সোর্স কোডটা ফ্রি। সাপোজ আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই যে আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, একদম সিম্পল একটা ওয়েবসাইট যদি আমি বানাই, সেটা হচ্ছে HTML CSS ইউজ করে আমি তৈরি করলাম। এবার ওয়েবসাইটটা আমি কী করলাম, তৈরি করে তার যে কোডিং, আমি HTML CSS যে কোডিংগুলো করেছি সেটা আমি একটা কোনো ওয়েবসাইটে দিয়ে দিলাম এবং বলে দিলাম যে কেউ এটাকে ডাউনলোড করে তার মতো করে সে এটাকে মডিফাই করতে পারে। তো সাপোজ আপনি এবার সেইটাকে ডাউনলোড করলেন, আপনারও নলেজ আছে, আরও ভালো সাপোজ নলেজ আছে, তো আপনি কী করলেন, সেটাকে ডাউনলোড করলেন, করে আরও কিছু কোডিং অ্যাড করলেন, মডিফাই করে ডিজাইন চেঞ্জ করলেন, করে আপনি আপনার মতো করে সেটাকে ইউজ করছেন বা ওয়েবসাইটটাকে ইউজ করছেন। এরকম হাজারো এক ব্যক্তি আছে যারা কী করছে, আমার সেই ওয়েবসাইটের কোডিংটাকে ডাউনলোড করে নিচ্ছে, করে তারা নিজস্ব মতো মডিফাই করছে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে আমি মেন তৈরি করেছিলাম ওয়েবসাইটটাকে, এবং আরও অনেক ব্যক্তি আছে যারা সেটাকে ডাউনলোড করে সেটা রিডিস্ট্রিবিউশন করছে। ঠিক আছে, তো লিনাক্সের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। তিনি কার্নেল তৈরি করে দিয়েছিলেন এবং সেটা টোটালি ফ্রি করে দিয়েছিলেন। এবার দুনিয়াভর পৃথিবীতে বহুত ডেভেলপার আছে, ডেভেলপার কমিউনিটিস আছে, তারা কি করেছে, লিনাক্সের কার্নেলটাকে ডাউনলোড করেছে বা কার্নেলটাকে তারা যে কোনোভাবে পেয়েছে। কার্নেল আপনি গিটহাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটাকে তারপরে তারা মডিফাই করেছে, নিজস্ব অনেক কিছু অ্যাড করেছে, করে লিনাক্সের আলাদা আলাদা ফ্লেভার তৈরি করেছে আপনি বলতে পারেন। ঠিক আছে, তো তার মধ্যে সেই যে ফ্লেভার, সেই ফ্লেভারগুলোকে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন বলা হয়। ঠিক আছে, তো এই ডিস্ট্রিবিউশনগুলো অনেক রকম পার্টে ডিভাইড করা আছে, আমি জাস্ট এখানে মেন কয়েকটা দিচ্ছি। তো তার মধ্যে প্রথম হচ্ছে RPM বেসড, তারপরে হচ্ছে ডেবিয়ান বেসড, এবং আরেকটা আছে সেটা হচ্ছে আর্চ লিনাক্স। এই তিনটে ছাড়া আরও আছে যেগুলো আমি এখানে দিইনি। ঠিক আছে, কারণ যদি আমি লিস্ট তৈরি করি তাহলে অনেক বড় লিস্ট তৈরি হয়ে যাবে, আমি এখানে জাস্ট যেগুলো মেন, ঠিক আছে, সেগুলোই আমি এখানে দিয়েছি। তো RPM বেসড লিনাক্স যে তৈরি হলো, তার ওপর বেস করে কিছু লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি হলো, যেমন হচ্ছে রেড হ্যাট লিনাক্স, যেটা আমরা শিখবো বা আমরা টিউটোরিয়াল যেটা দেখছি। ঠিক আছে, তারপরে আসলো ফেডোরাও হচ্ছে আপনি রেড হ্যাটেরই একটা পার্ট বলতে পারেন, মানে রেড হ্যাট ব্যাকএন্ডে সাপোর্ট রেড হ্যাটের থাকে। এবং আরও একটা অপারেটিং সিস্টেম আছে যেটা হচ্ছে রকি লিনাক্স। তো এই টোটাল যে তিনটে অপারেটিং সিস্টেম আছে, এগুলো ছাড়াও আরও আছে কয়েকটা, তো এগুলো হচ্ছে RPM বেসড। ঠিক আছে, তো RPM বেসড কী জিনিস সেগুলো আমরা পরে ডিসকাস করব, এখন অত ইন ডিটেলসে আমি যাচ্ছি না। এরপরে যেটা আরও আছে সেটা হচ্ছে ডেবিয়ান বেস। এবার ডেবিয়ানের মধ্যেও আছে উবুন্টু, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন, উবুন্টু খুবই একটা পপুলার লিনাক্স অপারেটিং সিস্টেম। তারপরে আছে আপনার কালি লিনাক্স, যেটা বেসিক্যালি সাইবার সিকিউরিটি, বা যদি আপনি এইসব ফিল্ডে যেতে চান তাহলে, মানে হ্যাকিং ফিল্ডে যেতে চান তাহলে কালি লিনাক্স আপনাকে শিখতে হবে। এরপরে আছে আপনার আরও একটা অপারেটিং সিস্টেম যেটা বস বলা হয়, ভারত অপারেটিং সিস্টেম সলিউশন। তো এই তিনটে ছাড়া কিন্তু আরও হাজারো লিনাক্সের ডিস্ট্রিবিউশন আছে, উবুন্টু আছে, কুবুন্টু আছে, লুবুন্টু আছে, এরকম নামগুলো অদ্ভুত লাগে শুনতে, বাট আপনি যদি দেখতে থাকেন গুগলে অনেক ডিস্ট্রিবিউশন লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, রাসবেরি পাই আছে, এরকম অনেক ডিস্ট্রিবিউশন আছে, বা লিনাক্সের ফ্লেভার আছে, মানে লিনাক্সের যে কার্নেলটা সেটা কিন্তু সেম, তার উপরেই বেস করে কিন্তু এই যে অপারেটিং সিস্টেম, আমি এখানে যেগুলো যত দিয়েছি সব কিন্তু অপারেটিং সিস্টেম। এবার এগুলোর কী হয়, ডিজাইনিং আলাদা করেছে, তাদের এনভায়রনমেন্টটা আলাদা, বাট ওভারঅল যে কমান্ড বা যাই হোক না কেন সেগুলো কিন্তু সেম। এমন নয় যে প্রতিটা অপারেটিং সিস্টেমকে আপনাকে শিখতে হবে আলাদা। যে কোনো রেড হ্যাট যদি আপনি শিখে যান তাহলে কিন্তু দুনিয়াভর যে কোনো অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম আছে সেগুলো আপনি চালাতে পারবেন। এবার রেড হ্যাট মানে RPM আর ডেবিয়ান আর্চ, এই তিনটের মধ্যে একটু ডিফারেন্স আছে, কমান্ডের কিছুটা ডিফারেন্স আছে, তাদের কাজ করার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেগুলো আমরা পরে আরও জানবো। ঠিক আছে, আর্চ লিনাক্সের মধ্যে কিছু আছে, সেটা হচ্ছে একটা গারুদা লিনাক্স আছে, যেটা খুবই পপুলার লিনাক্স অপারেটিং সিস্টেম, এবং এটা চালানোর জন্য একটু গ্রাফিক্স ভালো দরকার। আরেকটা আছে সেটা হচ্ছে মাঞ্জারোটা খুবই একটা পপুলার অপারেটিং সিস্টেম, লিনাক্সেরই একটা ডিস্ট্রিবিউশন, বাট খুব পপুলার। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন লিস্ট।
তো আশা করি আপনি ডিস্ট্রিবিউশন কী জিনিস সেটাও বুঝেছেন, যে লিনাক্স হচ্ছে যে লিনাক্সের যে কার্নেলটা আছে এর যে কোডিংটা এটাকে টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে, এবং এই কোডিংটাকে মানে ডাউনলোড করে বিভিন্ন ডেভেলপার কমিউনিটি তারা লিনাক্সের আলাদা আলাদা ভার্সান তৈরি করেছে, এবং তার মধ্যেই এই ভার্সানগুলো আমি এখানে ডিসকাস করলাম। তো এটাকে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন বা ফ্লেভার বলা হয়, বা সংক্ষেপে ডিস্ট্রো বলা হয়ে থাকে। তো এই টোটাল ছিল, আশা করি আপনি বুঝতে পেরে গেছেন লিনাক্স কি। তো আমরা এই টিউটোরিয়ালে কী কী শিখবো সেটা একটু এখানে ডিসকাস করে নিই। তো আমরা দেখছি হচ্ছে RHCSA টিউটোরিয়াল, যেটা হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, শর্টে এটাকে RHCSA বলে। তো এর যে এক্সাম হয়, যদি আপনি এক্সাম দিতে চান রেড হ্যাটের ওপরে, এক্সামের খুবই মানে যে সার্টিফিকেশান আছে তার কিন্তু ভ্যালু আছে। গ্লোবাল সার্টিফিকেশান যেটা হয় তার এক্সাম কোড হচ্ছে EX200। প্রতিটা এক্সামের একটা করে এক্সাম কোড থাকে, EX200 এটা। এক্সামের যে ডিউরেশন হয় সেটা হচ্ছে 3 ঘন্টা। টোটাল যে মার্কস থাকে সেটা হচ্ছে 300তে আপনাকে পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 210 আপনাকে পেতে হবে। এবং এই যে পরীক্ষাটা হয় রেড হ্যাটের যে গ্লোবাল সার্টিফিকেশনের এক্সাম হয়, সেটা কিন্তু টোটালি 100% পারফরমেন্স বেস এক্সাম হয়, মানে প্র্যাকটিক্যাল হয় বলতে পারেন, কোনো MCQ থাকে না। মানে এইরকম হবে না যে আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে তারপরে 3-4টে অ্যান্সার দিয়ে দেওয়া হবে, যেটা সঠিক সেটা আপনাকে টিক মারতে হবে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। টোটালি প্র্যাকটিক্যাল হয়, মানে আপনাকে একটা কোশ্চেন দেবে তার প্র্যাকটিক্যাল আপনাকে করে দেখাতে হবে রেড হ্যাটে, ঠিক আছে। তো এক্সামের জন্য আপনাকে সেই জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হয়। তো এই গেল হচ্ছে মানে আপনাকে আমি সার্টিফিকেশনের ব্যাপারটা বললাম। আর আমরা কি শিখবো এই টিউটোরিয়ালে সেগুলো আমি এখানে দিয়েছি। তো আমি এখানে ভিডিও পজ করে আপনি দেখে নিতে পারেন, এখানে অনেক কিছু লেখা আছে। আমি প্রতিটা জিনিস বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। জাস্ট আমরা একদম বেসিক থেকে শুরু করব, যে কীভাবে ডাউনলোড ইনস্টল এই সমস্ত কিছু করতে হয়, আর HL লাইন, তারপরে তার ডাইরেক্টরি হায়ারার্কি থেকে শুরু করে আরও যে অ্যাডভান্সে অনেক কিছু আছে, এই সমস্ত কিছুই আমরা একটা একটা করে দেখব। আপনি চাইলে এটা পজ করে একটু দেখতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো যদি শিখে যান তাহলে লিনাক্সের তো আপনি যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম আপনি হ্যান্ডেল করতে পারবেন খুব ইজিলি, এবং যে কোনো জায়গায় লিনাক্সের যদি জবে অ্যাপ্লাই করতে চান আপনি সেখানেও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে গেল আপনার কোর্স কন্টেন্ট, মানে কী কী থাকে। এবং এই যে কোর্স কন্টেন্ট আছে এটা কিন্তু অফিসিয়াল, মানে লিনাক্সের যে এক্সাম হয় তার উপর বেস করেই কোর্স কন্টেন্টটা আমি তৈরি করেছি। এবং লাস্ট যে টপিক সেটা হচ্ছে লিনাক্স আপনি কেন শিখবেন, ঠিক আছে। তো কেন শিখবেন কোশ্চেনটা যদি আপনাকে যদি মানে সাপোজ যদি আপনাকে কেউ বলে যে লিনাক্সের কোনো ভ্যালু নেই, RHCSA কোনো শিখে কোনো লাভ নেই, হতে পারে যে আপনাকে কেউ বলছে, আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আমি লিনাক্স শিখবো, তার কি কোনো ইন ফিউচার কেরিয়ার অপরচুনিটি কিছু আছে। তো যদি কেউ বলে যে তার কোনো ভ্যালু নেই, তাহলে সেটা পুরোপুরি কিন্তু ভুল। পৃথিবীতে যত কিছু চলে, AI থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, যাই আপনি এখন যা ইউজ করছেন, এমনকি আপনার যে ফোনটা আছে অ্যান্ড্রয়েড, সমস্ত কিছু কিন্তু লিনাক্সের উপর বেস করেই তৈরি, ঠিক আছে। ফেসবুকের যে বড় বড় সার্ভারগুলো চলছে বা গুগলের সার্ভার চলছে, তার ব্যাকএন্ডে যে অপারেটিং সিস্টেমগুলো চলে সেগুলো সব কিন্তু লিনাক্স, কোথাও কিন্তু উইন্ডোজ ইউজ হয় না। আমরা জানি পৃথিবীতে 3টেই মেন অপারেটিং সিস্টেম সবথেকে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স আর ম্যাকওয়েস। তার মধ্যে লিনাক্সই টোটাল মার্কেট ক্যাপচার করে রেখেছে, বিকজ লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, ফ্রি। এটা যদিও এন্টারপ্রাইজ লেভেলে রেড হ্যাট লিনাক্স হয়, সেখানে পেমেন্ট করতে হয়, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। বাট লিনাক্সে অনেক কিছু ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আরও ইন ডিটেল পরে মানে টিউটোরিয়ালে আরও অনেক কিছু দেখব। এছাড়াও লিনাক্স হচ্ছে আপনি যদি পার্টিকুলার কোনো ফিল্ডে যেতে চান সেখানেও কিন্তু আপনার খুবই হেল্পফুল হবে। এইবার এমন নয় যে সমস্ত ফিল্ডেই আপনার লিনাক্স দরকার হবে, কিছু পার্টিকুলার ফিল্ড আছে যেখানে লিনাক্সের দরকার আছে। যেমন হচ্ছে সাইবার সিকিউরিটিতে যদি যেতে চান, নেটওয়ার্কিং ফিল্ডে বা সফটওয়্যার ডেভেলপমেন্টেও লিনাক্সের কম বেশি নলেজ দরকার হয়, ডেভঅপসেও দরকার হয়। তারপরে আরও অনেক ফিল্ড আছে যেখানে লিনাক্সের কম বেশি একটু নলেজ দরকার, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং শিখতে গেলে দরকার, ঠিক আছে। তারপরে দুনিয়াভর এই সার্ভার ম্যানেজমেন্ট আমি লিখেছি, যে দুনিয়াভর পৃথিবীতে যত সার্ভার চলছে সমস্ত জায়গাতে কিন্তু লিনাক্সই চলে একমাত্র। কিছু আছে যেগুলো উইন্ডোজ চলে, বাট ওগুলো বাদ দিয়ে বেশিরভাগটাই কিন্তু লিনাক্সের ওপরেই চলে। তো লিনাক্স শিখলে আপনার কোনো রকম এমন নয় যে কোনো মানে সময় নষ্ট হবে বা এরকম কিছু হবে না। লিনাক্স শিখুন, সেটা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে যদি আপনি আইটি ফিল্ডে থাকতে চান, ঠিক আছে। তো এই ছিল টোটাল আমাদের প্রথম ভিডিও, এটা লিনাক্স সম্পর্কে আমি আপনাকে বললাম। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব।